আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022-এর জেনারেল মেন্টাল অ্যাবিলিটির পুরো অ্যানালিসিস করব। 25টা করে প্রশ্ন থাকে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেখানে ম্যাথ এবং রিজনিং মিলিয়ে থাকে। তো আগের ক্লাসে আমরা 2023 করেছিলাম, যেটার প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। সেই প্লেলিস্টে 2022-এরটাও পাবে। শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্নই একটা রিজনিং থেকে দিয়েছে এবং ব্লাড রিলেশন থেকে দিয়েছে। তো এই প্রশ্নটা কিভাবে সমাধান করব দেখি। একটা পরিবারে এ বি সি ডি ই এফ এরকম 6জন সদস্য আছে। এ বি বিবাহিত দম্পতি, এ বি হচ্ছে ম্যারেড, ঠিক আছে। ডি সি এর একমাত্র পুত্র, এ ই এর বাবা এবং ই এফ এর নাতনি। এফ এর স্বামী মারা গেছেন, সি এ এর ভাই। এই প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ করতে করতে পড়তে যেতে হবে, মানে একটা লাইন করব আর একটা লাইন পড়বো এরকমভাবে। যেমন এখান থেকে আমি বলতে পারি যে এ আর বি বিবাহিত দম্পতি, তার মানে এ আর বিটাকে আমি এইভাবে ডবল ড্যাশ দিয়ে শো করাবো। ডবল ড্যাশ মানে তারা হলো ম্যারিড কাপেল, ঠিক আছে। যদি আমরা ডবল ড্যাশ ইউজ করি তারা হবে ম্যারিড কাপেল। যদি ওপর নিচের মধ্যে একটা সিঙ্গেল দাগ ইউজ করি তাহলে হবে কি, নেক্সট জেনারেশন বোঝাবো। পাশে একটা দাগ থাকলে সেটা নেক্সট। অনেকে করেছো, যে যেভাবে করেছো সেভাবে করবে, আমি শর্টকাটটা করাচ্ছি, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ করালে এরকমভাবে ধরে ধরে বলা যায়। এখানে শুধু আমরা শর্ট সমাধানটা করব। এখানে বলেছে ডি ইজ দ্য অনলি সন অফ সি। সি এর একমাত্র ছেলে, মানে সি ওপরে হবে, তার একমাত্র সন হবে ডি। এটা আমি রাফলি সাইডে করলাম, ওকে। এ ইজ দ্য ফাদার অফ ই। এ হলো ই এর ফাদার, ই তার ফাদার হচ্ছে এ, ঠিক আছে। তার মানে এ তো এখানে রয়েছেই, এ হলো ফাদার, ই এর ফাদার, তার মানে ই এখানে হবে। ই তাদের ছেলে বা মেয়ে যে কোনো হতে পারে। এ যদি হাজব্যান্ড হয় তাহলে এ হচ্ছে ওয়াইফ হবে, মাইনাস দিলাম। প্লাস মানে হলো হাজব্যান্ড, মাইনাস মানে হলো ওয়াইফ, ঠিক আছে। আর এদের ছেলে বা মেয়ে হচ্ছে ই। তারপরে দেখো, এ ইজ দ্য ফাদার অফ ই, হু ইজ গ্র্যান্ড ডটার অফ এফ। এই হু বলেছে না, হু মানে হচ্ছে শেষের জনকে বোঝাচ্ছে। হু যখনই থাকবে শেষের জনকে বোঝাবে, তাহলে হু ইজ এ গ্র্যান্ড ডটার অফ এফ। গ্র্যান্ড ডটার মানে হচ্ছে কি, নাতনি, ঠিক আছে। ই এফ এর নাতনি, তাহলে এটা হচ্ছে ই নাতনি, মানে সেটা মাইনাস হবে। তার মানে এফ, এদের এই দুজনের বাবা অথবা মা হবে কে, এফ, ঠিক আছে। বাবা অথবা মা হবে এফ। হুজ হাজব্যান্ড হ্যাজ ডায়েড। এনার যে হাজব্যান্ড, সে হাজব্যান্ড মারা গেছে, তার মানে এ অবশ্যই ওয়াইফ এবং ফিমেল। সি ইজ দ্য ব্রাদার অফ এ। এর একজন ব্রাদার আছে, সে হচ্ছে সি, তাহলে এর ব্রাদার সি প্লাস। এবার সি এর ছেলে রয়েছে একজন, সে হচ্ছে ডি প্লাস। এবার আমাদের পুরোপুরি এই ট্রিটা, ফ্যামিলি ট্রিটা বানানো হয়ে গেল। প্রশ্ন করেছে হাউ মেনি মেল মেম্বার্স আর ইন দ্য ফ্যামিলি। কতজন মেল মেম্বার আছে। তাহলে পজিটিভ মানে এটা একটা মেল ক্যান্ডিডেট, এটা একটা মেল, এটা একটা মেল, বাকি এরা সব ওয়াইফ। আর এর হাজব্যান্ড যেহেতু আগে মারা গিয়েছে, সেই জন্য তাকে আর ধরা হবে না, কারণ বর্তমানে কতজন মেল বলেছে, একজন, দুজন, তিনজন। সেই জন্য এটা রাইট আনসার হবে অপশান এ, 3, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ডাব্লিউবিসিএস পরীক্ষাতে দেয়। 2 নম্বরেও দেখো আবার একটা ব্লাড রিলেশনের প্রশ্ন দিয়েছে। পি পি হলো কিউ এর স্ত্রী, এই হচ্ছে পি, কিউ, কিউ এর স্ত্রী হচ্ছে পি, তাহলে কিউ হলো অবশ্যই হাজব্যান্ড, এরা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। মাইনাস মানে হচ্ছে ফিমেল আর প্লাস মানে হচ্ছে মেল। পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ অ্যান্ড মাদার অফ আর। পি হচ্ছে আর এর মা, তাহলে এর ছেলে একজন আছে বা অথবা মেয়ে আছে। আর প্লাস না মাইনাস এখনো জানি না, আমাদের পড়তে হবে। আর হলো ডাব্লিউ এর পত্রী। দেখো বাংলাতে এটা পত্রী কিন্তু দিয়েছিল, সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস একটা সুবিধা, এক পাশে ইংলিশে কোশ্চেন থাকে, এক পাশে বাংলায় প্রশ্ন থাকে। তখন তুমি ইংলিশটা দেখে পড়ে বুঝতে পারবে যে আর হলো ডাব্লিউ এর পত্রী, মানে হচ্ছে আর ইজ দ্য গ্র্যান্ড ডটার। এই গ্র্যান্ড ডটারকে বলে পত্রী, ঠিক আছে। আর ইজ গ্র্যান্ড ডটার অফ ডাব্লিউ। গ্র্যান্ড ডটার বলেছে, তার মানে এ মাইনাস হবে, তাহলে ওপরে হবে ডাব্লিউ, ঠিক আছে। এদের বাবা মা তার, ঠিক আছে, তাদের ওপরে হবে। এস ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ টি অ্যান্ড মাদার অফ কিউ। এস হলো কিউ এর মাদার, কিউ এর মাদার হচ্ছে কি, এস, তার মানে এটা মাইনাস হবে। অ্যান্ড গ্র্যান্ড ডটার অফ টি, টি এর গ্র্যান্ড ডটার। এস ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ টি অ্যান্ড মাদার অফ কিউ, কিউ এর মাদার এবং গ্র্যান্ড মাদার অফ টি, তার মানে এখানে একজন টি রয়েছে, সেই টি এরও গ্র্যান্ড মাদার মানে হচ্ছে ঠাকুমা। এখানে বলেছে যে টি এর ঠাকুমা এবং কিউ এর মা,
নিচের কোনটা সত্যি? আর টি এর ভগিনী, আর টি এর ভগিনী মানে হচ্ছে সিস্টার, ঠিক আছে, এক ধরনের সিস্টার, এটা হলো সিস্টার ভগিনী। আর টি এর ভাই, আর তো হচ্ছে নেগেটিভ, তাহলে ভাই হবে না, ঠিক আছে। কিউ এস এর কন্যা, কিউ এস এর কন্যা, আর ওপরের কোনোটি নয়, তাহলে আমাদের এখানে কি হবে? দেখো, কিউ এর মা হচ্ছে কে? এস হলো টি এর ঠাকুমা, এস টি এর ঠাকুমা এবং কিউ এর মা, কিউ এর মা। এখানে বলে যে কিউ এস এর কন্যা, কিউ হলো এস এর কন্যা, কিন্তু এখানে আছে কি পজিটিভ, মানে হচ্ছে মেল ক্যান্ডিডেট। যদি পুত্র বলতো তাহলে হতো, তাহলে আমাদের অপশান এ এক্ষেত্রে ঠিক হবে, আর হলো টি এর ভগিনী বা ভাগ্নে, ঠিক আছে। এরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, এর দিক থেকে এই ডাব্লিউ আর এস এর মধ্যে কোনো রিলেশন আমাদের দেয়নি, আমরা সরাসরি করতে পারবো না। ওকে, এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা বলেছে। 6 জনের একটা দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারেন, তাহলে ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে? দাবা খেলা হচ্ছে মোট 6 জন আছে, তাহলে প্রত্যেকজন আরেকজনের সাথে খেলা করবে, ঠিক আছে, দুজন দুজন করে বসবে। মনে করো 6 জন, এ একজন, বি একজন, সি, ডি, ই, এফ, তাহলে এ বি একসাথে বসবে, এ বি এর সাথে একবার খেলবে, এ সি এর সাথে একবার খেলবে, এ ডি এর সাথে একবার খেলবে, এ ই এর সাথে একবার খেলবে, এ এফ এর সাথে একবার খেলবে, তাহলে টোটাল কতবার খেলবে? 5 বার। এ 5 বার খেলবে। আবার বি এর সাথে একবার খেলছে, বি সি এর সাথে একবার খেলবে, ডি এর সাথে একবার খেলবে, ই এর সাথে একবার খেলবে, এফ এর সাথে একবার খেলবে, এও হচ্ছে 5 বার, তাহলে বিও 5 বার হয়ে গেল। একই রকমভাবে সিও 5 বার হবে, ঠিক আছে। যখনই আমার যেহেতু এটা হাফ করে দিলাম, তাহলে এরা 3 জন খেলছে, মানে কি এই 3 জনের এদের সাথে খেলছে, মানে 5 5 10, 3 5 15 উত্তর হবে। তাহলে এরকম যদি আমার 6-এর জায়গাতে বলে দিত যে 10 জন বা 18 জন বা 20 জন, তাহলে আমরা এটা কিভাবে করব? এটা পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারের প্রশ্ন, আমরা শর্টকাটে এটা করতে পারি। শর্টকাটে কিভাবে করব দেখো, একটা ফর্মুলা রয়েছে এন সি আর। এন সি আর যখন আমরা ভাঙবো এটাকে আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই ওপরের থেকে নিচেরটা মাইনাস করে দেবো, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এখানে এন মানে কি? এখানে এন মানে হলো 6, 6 জন প্লেয়ার আছে, 6 জন প্লেয়ার। আর মানে কত? প্রত্যেকজন মানে প্রত্যেকবার খেলাতে একে অপরের সাথে কজন খেলবে? দাবা খেলা, এখানে একজন ওখানে একজন, দুজন করে খেলবে, তাহলে সেই মানটা আমরা এখানে বসাবো। এন ফ্যাক্টোরিয়াল মানে হলো কত? 6 ফ্যাক্টোরিয়াল। আর এন মাইনাস আর মানে কত? 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল। এই 6 মানে আগে নিচেরটা করি, 6 থেকে 2 বাদ দিলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, ঠিক আছে, বা 2 ফ্যাক্টোরিয়ালই লিখে দিলাম। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এরকম একটা ড্যাশ, তার নিচে একটা পয়েন্ট থাকবে। আর 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, মানে চলতেই থাকবে। আর লিখলাম না, তার কারণটা কি? কারণ এই 4 ফ্যাক্টোরিয়ালের সাথে এই 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে ওপরে কত থাকছে? 30, আর নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তাহলে এটা কাটাকুটি করলে 15 দুগুণে 30, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি 15। যদি আমার এখানে 6 জন বলেছে বলে এইভাবে করলাম, কিন্তু যদি আমার অনেক আরও বেশি থাকতো তাহলে কিন্তু এই ফর্মুলায় কাজ করতে হতো। নেক্সট কোয়েশ্চেন দেখি, 4 নম্বরে দেখো, 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যায়? 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যায়? এটা শর্টকাট কিভাবে করব? What is the percentage of cloth that should be excluded from 40 meter cloth so that the remaining portion is 7 meter? আমরা পার্সেন্টেজ যদি বের করি, 40 থেকে 70 বা 7 বাদ দিলাম, কতর মধ্যে বাদ দেবো? 40-এর মধ্যে। এটা পার্সেন্টেজ বের করবো 100, আমাদের ডাইরেক্ট সরাসরি হয়ে যাবে 33/40 ইন্টু 100। এটা যদি কাটাকুটি করো তাহলে কত হবে? 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 5 16, 15 1 16, 165-র হাফ যদি করি 8 দুগুণে 16, 82.5% উত্তর হবে অপশান সি। ব্যাস, আর কিছু করতে হবে না। এক্স জোরও করতে পারো, কিন্তু এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে।
কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যায়? আমি 40 থেকে সরাসরি 7 বিয়োগ করে দিলাম, 33/40। 5 নম্বরটা একটা রিজনিং থেকে দিয়েছে, কোডিং ডিকোডিং। কেবল ইজ কোডেড এক্স জেড ওয়াইওভি ওয়াই জেড এক্সপি কত হবে? এটা সবগুলো যদি দেখতে পাই যে অপোজিট লেটার দিয়েছে, সি এর অপোজিট এক্স, এর অপোজিট হচ্ছে জেড, বি এর অপোজিট ওয়াই, এল এর অপোজিট ও, ই এর অপোজিট ভি। তাহলে ওয়াই এর অপোজিট কি হবে? ওয়াই এর অপোজিট বি হবে, ঠিক আছে, এটা বাদ হয়ে গেল। জেড এর অপোজিট এ হবে, এটা বাদ হয়ে গেল। এক্স এর অপোজিট সি হবে, এটা হবে রাইট আনসার বি। এই অপোজিট লেটার মনে রাখার সব থেকে শর্টকাট একটা ট্রিক্স বলছি, সারা জীবন মনে থাকবে, ঠিক আছে। সেই ট্রিক্সটা হলো, মনে করো এ, এর অপোজিট হচ্ছে জে, অর্থাৎ আমরা একটা কথা মনে রাখতে পারি আজাদ। আজাদ যদি মনে রাখি তাহলে এর অপোজিট জেড, জেডের অপোজিট এ, অর্থাৎ এ থেকে এম পর্যন্ত যদি লিখব, সেই এম এর নিচে এন থেকে যদি আমরা জেড পর্যন্ত লিখি, একে অপরের উল্টো দিকে যারা যারা থাকবে সেটা হচ্ছে অপোজিট লেটার। বি, তার সাথে আমরা লিখব ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি মনে রাখতে চাই তাহলে হবে বাই 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 বাই, ঠিক আছে। সি, তার অপোজিট হবে এক্স, অর্থাৎ সিটি স্ক্যান। এখান থেকে যদি শর্টকাট বলি তাহলে কত হবে? সিটি স্ক্যান এক্স রে, সিটি স্ক্যান এক্স রে, তাহলে ওই সিটি স্ক্যান এক্স রে মানে সি এক্স। ডি এর অপোজিট কি হবে? ডি ডাব্লু, ডিউ একটা পারফিউমের নাম, ডিউ 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 পারফিউম, এটা একটা শর্টকাট। তারপরে ডি এর পরে কি হচ্ছে? ই, ই এর পরে ইভি, মানে হচ্ছে আমরা বলতে পারি ইভিনিং, আরও অন্যান্য নামও হয়, ঠিক আছে, সেইগুলো মনে রাখতে পারো, ইভিনিং। এফ, এফ এর কি হবে? ইউ, মানে হচ্ছে ফর ইউ, ফর ইউ। জি, জিটি রোড, ঠিক আছে, জি দিয়ে জিটি রোড, এটা মনে রাখতে পারো, জি দিয়ে জিটি রোড। তারপরে এইচ, এইচ মানে এস, এইচ এস, এইচ এস বা হায়ার সেকেন্ডারি বা হাই স্কুল, হাই স্কুল হায়ার সেকেন্ডারি যেটা খুশি মনে রাখতে পারো, এইচ এস, ঠিক আছে। আই দিয়ে, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, সুন্দর করে লিখে দিই। তারপরে জে, জের অপোজিট হচ্ছে কি? জঙ্গল কুইন, জঙ্গল কুইন। আই জে কে হয়ে গেল, কে পি, কলকাতা পুলিশ, কে এর অপোজিট হচ্ছে কি? কলকাতা পুলিশ। এল, এল হচ্ছে লাইট অন, এল এর অপোজিট হচ্ছে এল ও, লাইট অন, এটা মনে রাখতে পারো। এম, এম এর অপোজিট হচ্ছে এন, ম্যান। ঠিক আছে, ম্যান। ব্যাস হয়ে গেল আমাদের 26টা আলফাবেট আছে, এম পর্যন্ত 13, আবার অপোজিটে এইগুলো আছে 13। এই শর্টকাট ট্রিক্সটা যদি একটু মানে রোজ খেয়াল করো তাহলে সারা জীবন এটা মনে থাকবে, কখনো ভুল হবে না, সারা জীবন মনে থাকবে, ঠিক আছে। তো এইরকম অপোজিট লেটার দিয়ে আমাদের প্রশ্ন আরও দিয়েছে, সেগুলো আমরা করব। এখানে সেটাই হলো, দেখো ওয়াই বলেছে তো, তাহলে ওয়াই আছে মানে কি? বাই বাই, সেই জন্য বি হলো। জেড আছে, জেড মানে কি? জেড মানে হচ্ছে আজাদ, এ জেড, এ জেড আজাদ। এক্স আছে মানে সি হবে, সিটি স্ক্যান এক্স রে। কে আছে মানে পি হবে, পি মানে কে থাকবে? কে পি, কলকাতা পুলিশ বা কেলভিন পিটারসন বা কমলা প্রশান্ত। 6 নম্বরটা, একটা শাড়িতে 15টা চেয়ার আছে, পি এর অবস্থান ঠিক মাঝখানে, ডান দিক থেকে যদি গণনা করি তাহলে কি এর অবস্থান 12তম। পি এবং কিউ এর মাঝখানে কয়টি চেয়ার আছে? তাহলে যদি 15টা থাকে, অড নাম্বার তো, অড পজিশন তো, তাহলে মাঝে কত হবে? মাঝে কত হবে? n+1/2 তো নাকি? 15 থেকে 16/2, 8 নম্বর হবে। অথবা এইভাবে যদি, মানে যদি আমার 15টার জায়গায় 28টা বা 30টা থাকতো তাহলে n+1/2 করতাম, 15-এর সাথে 1 যোগ করে 16, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 নম্বর পজিশনে হবে। অথবা আমরা যদি ভেঙে করি
1 2 3 4 5 6 7 8, এই 8 নম্বরটা মিডিল পজিশন। এইখানে থাকবে কে? এইখানে থাকবে পি। এদিকেও হবে 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এদিক থেকে 7 আর এদিক থেকে 2 4 6 7 আর মাঝে হচ্ছে একটা, তাহলে 7 7 14 আর 1 15। এবার ডান দিক থেকে যদি গণনা করি কি এর অবস্থান 12, তাহলে আমার টোটাল তো আছে 15, তাহলে এর অবস্থান বাদিক থেকে কত হবে? এদিক থেকে যদি 12 হয় তাহলে এই হলো 8 9 10 11 12, এইখানটাতে রয়েছে কে? কিউ আছে, মানে বাদিক থেকে 4 নম্বরে আছে। তাহলে এদের মাঝে কতজন হচ্ছে? মাঝে প্রশ্ন করেছে যে এদের মাঝে কটা চেয়ার আছে, তাহলে এদের মাঝে 3টে চেয়ার আছে, তাহলে 3 উত্তর হবে। ঠিক আছে, এর পজিশন, কিউ এর পজিশন যদি আমাকে বলতো যে ডান দিক থেকে 12তম, তাহলে বাদিক থেকে কত হবে? তখন করতে হতো কি 15 মাইনাস 12 প্লাস 1, এটা হচ্ছে কিউ এর পজিশন। 15 থেকে 12 বাদ দিলে 3 আর 1 4, তাহলে বাদিক থেকে 4 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, টোটাল ইজিক্যাল টু লেফট মাইনাস রাইট প্লাস 1, ওই ফর্মুলা দিয়ে। এখানে একটা ফর্মুলা ইউজ করা যেতে পারে, র্যাঙ্কিং অর্ডারে এটা প্রশ্ন শর্টকাট। টোটাল ইজিক্যাল টু লেফট প্লাস রাইট মাইনাস 1, যেহেতু টোটাল বলে দিয়েছে, টোটাল হচ্ছে কত 15, ইজিক্যাল টু লেফট থেকে জানি না, রাইট থেকে হচ্ছে 12 মাইনাস 1 করলে আমাদের বেরিয়ে যাবে। দেখো একটা প্রশ্ন ডিজাইন দিয়েছে 7 নম্বর, হুইচ উড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। কি হবে এটার? এ থেকে সি এফ এরমভাবে বের করতে হয়, ফার্স্ট ডিজিটগুলো, ফার্স্ট অ্যালফাবেটগুলো। এ থেকে এফ কত হবে? বি সি ডি ই এফ, বি সি ডি ই এফ প্লাস 5 হচ্ছে, তাহলে এফ থেকেও প্লাস 5 হবে। ই এফ এর পরে জি এইচ আই জে কে হবে, তাহলে কে কোন অপশানে আছে? কে হচ্ছে এই অপশানটা আছে, বাকি কোনো অপশানে নেই। যদি এখানে কে হতো তাহলে কে এর পরে আরও 5 ঘর পি আসছে, এল এম এন ও পি আসছে, তাহলে আমাদের কে দিয়ে যেই অপশানটা আছে সেটা উত্তর হবে। এটা হচ্ছে। তারপর সি থেকে জি কত হচ্ছে? সি থেকে জি যদি করি ডি ই এফ জি প্লাস 4, তাহলে জি থেকেও আবার প্লাস 4 হবে। জি এর পরে আই জে কে এল, আই জি এর পরে জি এইচ আই জে কে প্লাস 4 হচ্ছে কে। আবার কে থেকে যদি ওতে যাই তাহলে কে থেকে ও কত হচ্ছে? প্লাস 4 হচ্ছে কিনা? এল এম এন ও প্লাস 4 হচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে ই থেকে এইচ যদি দেখি, ই এর পরে এফ জি এইচ প্লাস 3 হচ্ছে, তাহলে এইচ এর সাথেও আমাদের প্লাস 3 করে এগোতে হবে। এইচ এর সাথে প্লাস 3 যদি করি আই জে কে, অর্থাৎ সব কটা এখানে কে হচ্ছে, কে 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 দিয়ে একটাই অপশানে রয়েছে। ঠিক আছে, 6টি ক্রমান্বয়ে পরপর অসম সংখ্যার গড় হলো 64, বৃহত্তম সংখ্যাটি কত? এটা অ্যাভারেজের একটা খুব ভালো প্রশ্ন। বলেছে যে অ্যাভারেজ অফ 6 কনজিকিউটিভ অড নাম্বার ইজ 64, গ্রেটেস্ট বলেছে। 6টা পরপর অড নাম্বার কীরকম হতে পারে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এদের অ্যাভারেজ কোনটা হবে? সবসময় মিডিলটা হবে অ্যাভারেজ। তাহলে 1 2 3, এখান থেকেও 1 2 3, তাহলে এখান থেকে 3 এটা হচ্ছে, এই থেকে 3 এটা হচ্ছে, তাহলে এদের দুজনের অ্যাভারেজ হচ্ছে 64, আর সবগুলো অড নাম্বার বলেছে। তাহলে এদের অ্যাভারেজ মানে কি সবগুলোর হচ্ছে, যেহেতু অড নাম্বার আছে সবার গ্যাপ হচ্ছে 2 করে, তা 2কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কত? 1, অর্থাৎ 64 থেকে 1 বিয়োগ করবো বা 64-র সাথে 1 যোগ করবো, তাহলে এটা কত হবে? 63, আর এটা কত হবে? 65। এইভাবে মনে রাখা যেতে পারে। অথবা সব থেকে সহজই 64 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে তার আগের সংখ্যাটা কত? 63, তাহলে 63 অড নাম্বার। 63-র পরে আবার অড নাম্বার কে? 65, তাহলে প্লাস 2 বেড়েছে, আবার কত হবে? 67, আবার কত হবে? 69, 69। আমাকে বলেছে গ্রেটেস্ট, বলেছে অড নাম্বার, গ্রেটেস্ট কোনটা হবে? 69 হবে রাইট আনসার, অপশান ডি 69। ওকে, অড নাম্বার মানে হচ্ছে কি? অসম সংখ্যা। ঠিক আছে, আর ইভেন নাম্বার মানে কি? জোড় সংখ্যা। তাহলে একই রকমভাবে এইদিকেও আনতে পারা যাবে, 63 থেকে একবার দিলে 2 বার দিলে 61, এটা কত হবে? 59, 2 2 করে যাচ্ছে, সব অড নাম্বার। 1 3 5 7 9 11 13, এগুলো সব হচ্ছে অড নাম্বার। একটি ভুল পদ সমেত একটা সংখ্যা শ্রেণী দেওয়া আছে, প্রদত্ত বিবরণগুলির মধ্যে ভুল পদটি চিহ্নিত করো। কোনটা ভুল আছে বের করতে বলেছে। 53 59 63 67 71,
কি রয়েছে এর মধ্যে 53কে যদি ভাঙি, 53কে ভাঙলে শুধুমাত্র 1 পাবো আর 53 পাবো, অর্থাৎ আর কোনো কিছু পাবো না। তার মানে এটা একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায়, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। 59কেও তাই, তুমি ভাঙতে পারবে না, ঠিক আছে। 63কে ভাঙা যাবে, যেমন এটা 6 3 9 রয়েছে, তো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা 3 দিয়ে ভাগ চলে যাবে, সেই জন্য এটা প্রাইম নাম্বার নয়। কিন্তু 67 আর 71 দুটোই হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে 63 রাইট আনসার হবে, কারণ বাকি সব প্রাইম নাম্বার। অল আর প্রাইম নাম্বার এক্সেপ্ট 63। 10 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, হুইচ উইল কাম নেক্সট, কি আসবে এরপরে? তাহলে প্রথমে গ্যাপ বের করতে হবে। এই সমস্ত অঙ্কগুলোর, এই সমস্তগুলোর ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো গ্যাপ বের করতে পারি শুরুতে, অথবা ফার্স্ট ডিজিটটা বের করতে পারি। বি থেকে ডি, সি ডি প্লাস 2, ডি থেকে ই এফ প্লাস 2, এফ থেকে এইচ, জি এইচ প্লাস 2, তাহলে এইচ থেকেও প্লাস 2 হবে, জে হবে, তাই তো। এইচ এর পরে আই জে, তাহলে জে দিয়ে আমাদের শুরু হবে, অপশান বি বাদ হয়ে গেল, অপশান এ বাদ হয়ে গেল। এর লাস্টেও কিউ আছে, এর লাস্টেও কিউ আছে, তাহলে সংখ্যাটা দেখতে হবে কিসে যাচ্ছে, সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে সংখ্যা যদি দেখি, এখানে 2 থেকে 5 কত হচ্ছে? +3। 5 থেকে 12 কত হচ্ছে? এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এর সাথে যদি 2 গুণ করি, 2 দুগুণে 4 প্লাস 1, আবার এটা যদি করি 5 দুগুণে 10 প্লাস 1, 12 দুগুণে কত? 12 দুগুণে 24 প্লাস 3, তারপরে 27 দুগুণে 54 প্লাস 3 করতে হবে। 27 দুগুণে 54 প্লাস 3 57 হচ্ছে সেই অনুযায়ী। তাহলে যে 57 কিউ হবে রাইট আনসার, ঠিক আছে। গ্যাপ যদি বের করি, 2 আর 5 এর গ্যাপ হচ্ছে 7, 12 আর 5 এর গ্যাপ কত হবে? 7, 12 আর 10 এর গ্যাপ যদি বের করি তাহলে কত হবে? 15, 15 নয়, 8, হ্যাঁ 8 আর 7 15, তাহলে ওইটাও 15 যদি করি তাহলে আমাদের এটা যোগ হবে 7 আর পাশে। গ্যাপ বের করো না, আমাদের এইভাবেই হচ্ছে, ঠিক আছে। যদি কেউ অন্য রকম প্রসেস পাও কমেন্টে জানাবে, ঠিক আছে, কারণ অনেক রকমভাবেই করা যায় সব কিছু। এটা যেমন 2 দুগুণে 4 প্লাস 1, 5 দুগুণে 10 প্লাস 2, 12 দুগুণে 24, 25, 26, 27 প্লাস 3, 27 দুগুণে 54 আর 3 যোগ করলে হবে 57, ঠিক আছে। 11 নম্বরটা দেখো, ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে 14তম অক্ষরটি কি হবে? ঠিক আছে, এ থেকে যে জেড, এ টু জেড, এ বি করে ডট 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 করে এম পর্যন্ত আছে, তার নিচে এন ডট 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 করে জেড পর্যন্ত আছে। এটাকে বলেছে যে অপোজিটে সাজাতে, সাজিয়ে 14তম অক্ষরটা কি হবে? যখন এরকম বলবে বিপরীত দিকে সাজাও, রিভার্স করো, তখন এটাকে না রিভার্স করবে না, রিভার্স করার কোনো দরকার নাই, ঠিক আছে। কি করব, আমাদের বলেছে যে 14 নম্বর পজিশনটা কি হবে বাদিক থেকে, তাহলে আমাদের ডান দিক থেকে ডাইরেক্ট 14 নম্বরে কি হচ্ছে সেটা দেখব। এ বি সি ডি যদি একবার লিখে নাও, তাহলে ডান দিক থেকে 14 নম্বরে কি হচ্ছে সেটা দেখলে হয়ে যাবে। এবার আমাদের যেহেতু টোটাল 26টা রয়েছে, ঠিক আছে, তাহলে 14তম ডান দিক থেকে বলেছে, 26 থেকে ডাইরেক্ট 14 বিয়োগ করে দেবে, 6 থেকে 4 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 12 প্লাস 1, 13 নম্বরে কি আছে দেখলেই হবে, অথবা 14 নম্বরে কি রয়েছে? এম 13 এন 14। যখন এই ধরনের প্রশ্ন দেবে, ঠিক আছে, একবারই লিখবে, সেটাকে রিভার্স করবে না, একবারই লিখবে এ বি সি ডি ই এফ জি এইচ আই এম এন ও পি ইউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14,
14 নম্বরে কি হচ্ছে এম, এম হবে রাইট আনসার। ঠিক আছে, আমাকে বলেছে যে আলফাবেটগুলো রিভার্স করো, তাহলে হুইচ অফ দ্য ফলোইং উইল বি 14, তাহলে বাদিক থেকে 14 নম্বরে কি হবে, এম হচ্ছে 13, এন হচ্ছে 14 হতো, কিন্তু আমি কি করব, রিভার্স করব না, উল্টো দিক থেকে কাউন্ট করব, সামনের দিক থেকে কাউন্ট করব না, উল্টো দিক থেকে কাউন্ট করব, তাহলে উল্টো দিক থেকে কাউন্ট করলে 14 নম্বরে এম হবে। ঠিক আছে, 13 নম্বরে এন, 14 নম্বরে এম। একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি, গরুর সংখ্যা কত হবে? তাহলে এটা এই ধরনের প্রশ্ন কি করতে পারবো, আমি যদি ধরে নিই যে কাউ আছে, কাউটাকে ধরে নিলাম সি, আর হেন্স আছে, হেনটাকে ধরে নিলাম এইচ। ঠিক আছে, টোটাল লেগ বলেছে 14, মোর দ্যান দ্য টুয়াইস দ্য নাম্বার অফ হেড, দ্য নাম্বার অফ লেগস আর 14, তাহলে কাউয়ের কটা লেগ থাকবে, 4টে লেগ, প্লাস হেনের কটা লেগ থাকবে, হেনের 2টো লেগ, ইজিক্যাল টু টুয়াইস, দ্বিগুণ, দ্য নাম্বার অফ হেডস, তাদের নাম্বার অফ হেড মানে কাউ যতগুলো আছে আর হেন যতগুলো আছে তাদের নাম্বার অফ হেডের সমান হবে। ঠিক আছে, মোট মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 14 বেশি, তাহলে দ্বিগুণের থেকে 14 বেশি প্লাস 14 করতে হবে, তাহলে গরুর সংখ্যা কত বের করব, তাহলে 4 কাউ প্লাস 2 হেন ইজিক্যাল টু 2 কাউ প্লাস 2 হেন প্লাস 14, তাহলে এখানে 2 হেন আর 2 হেন কেটে গেল, তাহলে 4c থেকে 2c বিয়োগ করে দিলে কত হবে, 2c ইজিক্যাল টু 14, তাহলে c এর মান কত হবে 7, তাহলে কাউ হবে কটা, টোটাল 7টা কাউ আছে, এখানে টোটাল 7টা কাউ আছে। 13 নম্বর প্রশ্নটা কি বলেছে, পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। আচ্ছা, একজন জ্যেষ্ঠ একজন কনিষ্ঠ, মানে হচ্ছে একটা এল্ডার সন আছে, ঠিক আছে, আর একটা হলো ইয়ঙ্গার সন আছে, একজন বড় ছেলে একজন ছোট ছেলে, এবং তাদের দুজনের ডিফারেন্স বলেছে 15 বছর। ফাইন্ড দ্য এজ অফ দ্য ফাদার, তাহলে বাবার বয়স কত হবে, বাবার বয়স কত হবে, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে এখানে। ধরে নিলাম যে ফাদার যিনি আছেন তার এজ হলো এক্স ইয়ার্স বা এফ ইয়ার্স, ঠিক আছে না, সুবিধার জন্য এক্স ধরে নিলাম, এক্স ইয়ার্স। যে এল্ডার সন আছে এল্ডার সন তার ধরে নিলাম ওয়াই ইয়ার্স, আর যে ইয়ঙ্গার সন আছে ছোট ছেলে তার বয়সটাকে ধরে নিলাম জেড ইয়ার্স। ঠিক আছে, প্রথমত এটা অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি হবে, যদি আমরা অপশান টেস্ট করতে পারি। যেমন প্রথমে অপশানটা রয়েছে 50 বছর, তো আমাদের বের করতে বলেছে পিতার বয়স কত, ধরে নিলাম যে পিতার বয়স 50, ওকে, পিতার বয়স 50। এবার এখানে প্রথম লাইনটা বলেছে কি, পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে ফাদার যদি 50 হয় তাহলে এল্ডার সন কত হবে, এল্ডার সনের দ্বিগুণ বলেছে, তাহলে এটা অবশ্যই 25 হতে হবে, তবেই এর দ্বিগুণ 50 হবে। ঠিক আছে, তারপরে বলেছে কি, ডিফারেন্স অফ দ্য এজ অফ দ্য টু সন ইজ 15 ইয়ার্স, দুটো ছেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে 15 বছর, তাহলে এ যদি 25 হয় তাহলে এখান থেকে 15 বাদ দিলে 10 হবে, ইয়ঙ্গার সন এর 10 হবে, এর 25 হবে, তবেই তো এদের মধ্যে গ্যাপ 15 হবে, যেটা আমাকে বলেছে। আর একটা ফাইনাল কি বলেছে, এজ অফ দ্য ফাদার উইল বি 3 টাইমস দ্যাট অফ দ্য ইয়াঙ্গার সন আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে এর বয়স কত হবে 60, 10 বছর পরে এর বয়স কত হবে 30, তাহলে কত গুণ হচ্ছে 3 টাইমস হবে বলেছে, 10 বছর পরে এটা কত 20 হবে, তাহলে 3 টাইমস হচ্ছে না, 3 20 60, তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে, অপশান এ হবে রাইট আনসার, এতেই আছে, পুরোপুরি মিলে গেল। এবার আমরা যদি অপশান টেস্ট করে করতে না পারি তাহলে আমরা এই মেথডে করব। প্রথমে বলেছে কি, ফাদারের এজ এক্স ইজিক্যাল টু 2 টাইমস অফ দ্য এল্ডার সন, এল্ডার সন মানে হচ্ছে ওয়াই, 2y, ঠিক আছে, এটা একটা সম্পর্ক হয়ে গেল। তারপর 10 ইয়ার্স হেঞ্জ, 10 বছর পরে ফাদার্সের এজ, ফাদার্স এখন হচ্ছে এক্স, 10 বছর পরে কি হবে এক্স প্লাস 10, ঠিক আছে, 3 গুণ হবে তার ছোট ছেলের, 3 গুণ হবে ছোট ছেলের বয়স কত জেড বছর, প্লাস 10 বছর পরে কত হবে প্লাস 10 হবে, এইটা বলেছে একটা, এটা হচ্ছে দুটো ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন বলেছে কি, দুজনের বয়সের ডিফারেন্স হচ্ছে 15, আমি এখানে লিখছি এক্স, এক্স নয়, ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু বলে দিয়েছে 15, ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু 15 বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করতে পারবো 15 প্লাস জেড, তাহলে ওয়াইয়ের মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো 1 নম্বরে,
তাহলে এক্স এর মানটা এখান থেকে কি বের করতে পারবো? এক্স এর মানটা এখান থেকে যদি বের করি, এক্স ইজিক্যাল টু 2y মানে 15 দুগুণে 30 প্লাস জেড 2z, এই মানটা আমরা এখান থেকে বের করতে পারবো, তাই তো? এই মানটা যদি এখানে বসাই ওয়াই এর জায়গায়, তাহলে 15 দুগুণে 30 প্লাস 2z। এবার এটা এখানে বসাতে পারবো, এক্স প্লাস 10 ইজিক্যাল টু 3z প্লাস 3 10 30। যদি এক্স এর জায়গায় আমরা মান বসিয়ে দিই 30 প্লাস 2z প্লাস 10 সমান 3z প্লাস 30, তাহলে 2z এদিকে চলে গেলে কি হবে? শুধু জেড পড়ে থাকবে, 3z থেকে 2z বিয়োগ করলে 30 40, আর এখান থেকে 10 বা 30 বাদ দিলে 10 হবে। জেডের মান বেরিয়ে গেল 10, যেটা এখানে পেয়ে গেছিলাম। ইয়াঙ্গার সন হচ্ছে 10। তাহলে এ যদি 10 হয়, তাহলে জেডের মান যদি 10 হয়, তাহলে এক্স এর মান কত হবে? 30 প্লাস 10 দুগুণে 20, তাহলে কত হবে? 50। আমাদের এটাই বের করতে বলেছে যে বাবার বয়স কত? 50 বছর। তাহলে এরকম দুটো ছেলের বয়স দিয়ে অঙ্ক দিয়েছে, আগামী দিনেও পরীক্ষাতে আসবে, আশা করি তোমরা করতে পারবে। দ্য নেক্সট টার্ম ইন দ্য সিকুয়েন্স কত হবে? এটার পরের টার্ম কত হবে? 4 10 22 46, প্লেন পরিষ্কার দেখা যাচ্ছে। 4 দুগুণে 8 প্লাস 2, 10 দুগুণে 20 প্লাস 2, 22 দুগুণে 44 প্লাস 2, 46 দুগুণে কত হবে? 46 দুগুণে 92 প্লাস 2 94। ঠিক আছে, 6 দুগুণে 12, লাস্টে 2 হচ্ছে, ইউনিট ডিজিট 2 যোগ করলে 4 হবে। তাহলে 94 হবে রাইট আনসার। ওকে, ফিল ইন দ্য গ্যাপ। 3 8 6 14 কত হবে? এই গ্যাপটা পূরণ করতে বলেছে। একটা জিনিস লক্ষ্য, আমি যদি এই প্যাটার্নটা করি, এটার সাথে এটাকে নিলাম, এটার সাথে এটাকে নেবো, 8-এর সাথে 14কে নিলাম, 14-এর সাথে এটা, মানে একটা ছেড়ে একটা। তাহলে 8-এর সাথে 6 যোগ করলে কত হবে? 14, আবার 14-এর সাথে 6 যোগ করলে কত হবে? 20। সেরকম 3-এর সাথে 3 যোগ করলে হবে 6, 6-এর সাথে 3 যোগ করলে কত হবে? 9। তাহলে এটা 9 আনসার হবে। ঠিক আছে, অল্টারনেট মেথড। নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 অপেক্ষা বড় এবং 5/6 অপেক্ষা ছোট? কি হবে? এরকম একটা প্রশ্ন দিয়েছে, শর্টকাটের দিকে না গিয়ে, যেহেতু ছোট একটা প্রশ্ন, প্রত্যেকটা অপশানই ফ্র্যাকশানে ভাঙা যাবে, ফ্র্যাকশানের মানগুলো ছোট আছে। বলেছে যে 3/4 থেকে বড়, ঠিক আছে এই সংখ্যাটা, কিন্তু 5/6 এর থেকে ছোট, এর মধ্যে ভ্যালুটা থাকবে। 3/4 মানে এটা হলো 0.75। যদি পার্সেন্টেজ করে থাকো সুবিধা হবে, মনে মনে 100 গুণ করো, 4 25 100, 3 25 75, এবার 100 যেটা আমি ধরেছিলাম এটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এটার থেকে বড় হতে হবে আর এটার থেকে ছোট হতে হবে। 6 দিয়ে যদি করি, 1-এর 6 মানে কত? 16 পূর্ণ 2-3%। 5-এর 6 মানে কত? 5 লং 80, অথবা 5 দিয়ে একটা লাইন যদি মনে মনেও ভাগ করো, 0 পয়েন্ট তো একটা বসবেই। ঠিক আছে, 6 9 54 বেশি হয়ে যাবে, 6 8-কে 48, 2 আবার দশমিকের জন্য 0, 3 6 18, অর্থাৎ 0.833 হবে এইটার মান, 0.833। ঠিক আছে, এবার 2-এর 3 মানে কত? 1-এর 3 মানে 33.33, বা 1-এর 3 মানে 0.33, তার সাথে 2 গুণ করলে 0.66 হবে, 0.66। তাহলে এই মানটা কি হচ্ছে? 0.66 কি এখানে বসবে? বলেছে এটার থেকে বড় হতে হবে, কিন্তু 0.66 তো 0.75 এর থেকে ছোট, সেই জন্য এটা বাদ হয়ে গেল। হাফ মানে কত? 0.5, 0.5 দেখো 0.75 এর থেকে কম, এটাও বাদ হয়ে গেল। 9-এর 10 মানে কত? 9-এর 10 মানে হচ্ছে 0.9, যেটা এটার থেকেও বড় হয়ে যাচ্ছে, 0.8 এর থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটার থেকে ছোট হতে হবে। তাহলে এটাও বাদ হয়ে গেল। 4-এর 5 উত্তর হবে। 4-এর 5 মানে যদি মনে মনে 100 দিয়ে গুণ করো, 5 20 100, মানে 4 দুগুণে 8, 0.8 হচ্ছে। আর এখানে যদি মানটা বসাই তাহলে কত হবে? 0.8 মানে হচ্ছে দেখো 0.75 এর থেকে বড়, কিন্তু 0.833 থেকে ছোট, 0.833 থেকে ছোট। তাহলে এটা হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন। আমি একটু আগে তোমাদের শেখালাম যে কিভাবে অপোজিট লেটার মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। তাহলে সেই অপোজিট লেটার দিয়ে এখানে প্রশ্ন দিয়েছে। অপোজিট লেটার দিয়ে দিয়েছে, ক্যাট এবং বোট যথাক্রমে XZG এবং YLG লেখা হয়, তাহলে EGG কি হবে? তাহলে ক্যাট যেটা, সেই ক্যাটকে লিখেছে কি? ক্যাট, ক্যাট এবং বোটকে লিখেছে এটা, তাহলে XZG।
তাহলে দেখো এটা হচ্ছে সিটি স্ক্যান এক্স রে, এটা হলো আজাদ, এটা হচ্ছে কি টিজি বা জিটি রোড, জিটি রোড। ওকে, তাহলে একই রকমভাবে দেখো বোর্ডটাকেও লিখেছে, বোর্ডটা পরীক্ষার সময় আর এটা টেস্ট করবো না, এটার সাথে যদি এটা পেয়ে যায় তাহলে ডাইরেক্ট আমরা প্রশ্নে চলে যাব, যেহেতু শেখাচ্ছি এই জন্য এটা লিখছি ওয়াই এল জেড জি। তাহলে বি ওয়াই বাই বাই, উল্টোটা হবে কি লাইট ওয়ান, আজাদ, জিটি রোড, এরকমভাবে। তাহলে আমাদের বলেছে কি ই জি জি কী হবে, ই জি জি, ই মানে কি ইভিনিং, জি মানে কি জিটি রোড, তাহলে ভিটি আমাদের পেয়ে গেছি, জি মানে জিটি রোড, ভিটিটি অপশান সি হবে রাইট আনসার। ঠিক আছে, সারা জীবন মনে থাকবে যদি ওই ট্রিক্স মনে রাখো, রোজ একবার করে যদি পড়ো, অনেক সময় বাঁচবে পরীক্ষার সময়। আবার একটা রিলেশন দিয়েছে, এটাও ব্লাড রিলেশন থেকে দিয়েছে। এ থেকে এফ এরকম 6 জন ব্যক্তির মধ্যে 3টি বিবাহিত দম্পতি আছে, 3 জন বিয়ে করে আছে, যাদের মধ্যে এ সি হচ্ছে স্বামী, এ সি ই এরা হচ্ছে হাজবেন্ড, সবগুলো হাজবেন্ড। ঠিক আছে, আর বি ডি এফ হচ্ছে স্ত্রী, এই 3 জন হচ্ছে স্ত্রী। বলেছে ই এর স্ত্রী হলো বি, ই তার স্ত্রী হচ্ছে বি, তাহলে এরা হাজবেন্ড ওয়াইফ হয়ে গেল। ডি এর স্বামী সি নয়, তার মানে সি এর সাথে ডি হবে না, তাহলে এ এর সাথে হবে। ডি এর স্বামী সি নয়, ডিস হাজবেন্ড ইজ নট সি, তাহলে এখানে হবে একমাত্র। ঠিক আছে, এফ এর স্বামী সি বলে দিয়েছে, এফ যে আছে সেই এফ এর স্বামী হচ্ছে সি, তাহলে আমাকে প্রশ্ন বলেছে যে এর স্ত্রী কে হবে, এর স্ত্রী কে হবে, ডি হবে, আবার কি হবে, কারণ বি ডি এফ এই 3 জনের ওয়াইফ, এর এটা বলে দিয়েছে, এর এটা বলে দিয়েছে, তাহলে এটা এটার হবে। একদম সিম্পল একটা প্রশ্ন। 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, কলকাতার কোড বলে দিয়েছে, বেঙ্গলের কোড কি হবে। কলকাতা মানে কি, কে মানে হচ্ছে 11 নম্বর। ঠিক আছে, একটা আমাদের এইটা মনে রাখতে পারো, ই জো টি, এই ই মানে হলো 5, এ বি সি ডি, ই মানে 5, জে মানে হচ্ছে 10, ও মানে হচ্ছে 15 নম্বরে আছে, টি মানে হচ্ছে 20 নম্বরে আছে, ওয়াই মানে 25 নম্বরে আছে। তাহলে কে, কে কততে আছে তুমি এখান থেকে ধরে বুঝতে পারবে। ই জে এর পরে তো কে হয়, ই জো, জে মানে যদি 10 হয় তাহলে কে কত হবে, 11 হবে, তাহলে কে এর মানে এখানে 11 আছে। তারপরে ও, ও মানে কত 15, তাহলে এখানে ও মানে 15 আছে, ও মানে 15 আছে। তারপরে এল মানে কত, এল মানে লাইট, মানে ই জোটি জে এর পরে কে এল, তাহলে জে যদি 10 হয়, কে যদি 11 হয়, তাহলে এল 12 হবে, এল হচ্ছে 12, সবগুলো কোড বসিয়েছে। আবার কে মানে কত 11, এ মানে কত, এ মানে একে আছে তো, কিন্তু এখানে লিখেছে 01। ঠিক আছে, টি মানে কত 20, এ মানে 01, তাহলে বেঙ্গলের কোড কি হবে। তাহলে বি মানে কি, বি মানে তো 2 নম্বরে আছে, তাহলে আমাদের হবে 02, 02 দিয়ে সবগুলোই শুরু। ই মানে হচ্ছে 5-এ আছে, 05 দিয়ে সবগুলো শুরু। এন মানে হচ্ছে 14, 14 দিয়ে আমাদের সবগুলোই আছে। জি মানে 7, তাহলে 07, 07, 07 সবগুলোই আছে। তাহলে আমাদের এটা প্রথমে যদি আমরা লাস্ট ডিজিট চেক করতাম আমাদের একবারে বেরিয়ে যেত। লাস্টে কী আছে এল, আর এল মানে হচ্ছে 12, কোন অপশানে আছে দেখবো 12 অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ হবে রাইট আনসার। ঠিক আছে, সবসময়তে অপশানের দিকে খেয়াল রাখতে হবে আমাদের। এটা একটা শ্রেণী দিয়েছে কোডিং ডিকোডিং এর। ঠিক আছে, সিরিজটা বের করো, জি এর থেকে ভি, ভি থেকে আর, অর্থাৎ উল্টো দিকে যাচ্ছে, যখনই উল্টো দিকে যাবে তখনই কি করবে, তুমি উল্টো দিক থেকেই ভাববে, এখান থেকে এখানে ভাববে। আর থেকে এস টি ইউ ভি +5 হচ্ছে, ভি থেকে জেড কত হচ্ছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড +5 হচ্ছে, তার মানে সবই +5 করেই হবে। তাহলে জে থেকেও +5 করলে কত হবে, জে এর পরে কে এল এম এন ও, তাহলে ও দিয়ে শুরু হবে, সরি কে এল এম এন ও, আর এস টি ইউ ভি +4 হচ্ছে তো, আর এরপরে এস টি ইউ ভি +4 করে হচ্ছে, +4 করে হচ্ছে, সব +4 করে হবে। তাহলে +4 করলে যে এরপরে কে এল এম এন হবে, এন দিয়ে একটাই অপশান আছে না, দুটো অপশান আছে, এল দিয়ে এটা বাদ হয়ে গেল। তাহলে এই পি থেকে যদি টি দেখি কত হচ্ছে, কত ঘর, পি এর পরে কিউ আর এস টি +4, টি এর পরে এক্স ইউ ভি ডাব্লিউ এক্স +4, সবগুলোই +4 করে হচ্ছে। তাহলে এইচ থেকেও যদি +4 করি কি হবে, আই জে কে এল, তাহলে এন এল কোন অপশানে আছে, এটাতে রয়েছে। হ্যাঁ, লাস্টের ডিজিটটা বা তার পরেরটা চেক করলেই আমরা পারবো। পরেরটা কি রয়েছে, কিউ থেকে ইউ +4 হচ্ছে কিনা দেখবো,
আর এস টি ইউ প্লাস 4, ইউ থেকে ওয়াই, ডাব্লিউ এক্স এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই সব প্লাস 4 করে হচ্ছে, তাহলে আয়ের থেকেও প্লাস 4 হবে। আয়ের পরে যদি আমরা প্লাস 4 করি তাহলে কত হবে, জে কে এল এম, তাহলে এটা উত্তর হবে, অপশান বি বাদ হয়ে গেল। ঠিক আছে, কে এল এম কে এরমভাবে করতে হবে, এগুলোকে বলে কোডিং ডিকোডিং। এই ABCD একটু ভালো করে জানতে হবে, অথবা কোশ্চেন পেপার পাওয়ার পরে রাফ শিটের মধ্যে এ থেকে যে লিখে রাখবে, এখান থেকে 4-5টা প্রশ্ন আসে, সেগুলো দেখে দেখে করে দেবে, কোনো অসুবিধা নেই। 21 নম্বর প্রশ্ন, একটা অঙ্ক দিয়েছে, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে। এখন যেহেতু আমের সিজন, ঠিক আছে, গ্রীষ্মকাল, তাহলে একজন ফল বিক্রেতা এক ঝুড়ি আম কিনেছে, আম কেনার পরে দেখলো ঝুড়ি খুলে দেখছে কিছু আম পচে গেছে, তাহলে যে বাকি আম, সেই বাকি আম তিনি 2280 টাকাতে বিক্রি করে, এবং তার ফলে তার 5% ক্ষতি হয়ে যায়। তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? ঠিক আছে, এবার যতটা কিনেছিল তার মধ্যে কিছুটা পচে গেছে, এবার বাকিটা কি করবে, বেচেছে, বেচার পরে তার লস হয়ে গেছে, তাহলে আর 2280 টাকায় বিক্রি করে তার লস হয়ে গেছে, তাহলে তিনি কত টাকায় কিনেছিলেন সেই আমগুলোকে? তাহলে 2280 বেশি উত্তর হবে, এবং 2280 সবগুলোই অপশানে বেশিই রয়েছে। তাহলে আমরা যদি ডাইরেক্ট এখানে বলেছে কি, আমাদের স্পেন্ড ইন পারচেসিং বলেছে, তো মানে কস্ট প্রাইস বের করতে বলেছে, ডাইরেক্ট ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে হবে কি, সেলিং প্রাইস ইন্টু 100/100 প্লাস মাইনাস প্রফিট বা লস পার্সেন্টেজ, যেখানে প্রফিট বলবে প্লাস হবে, যেখানে লস বলবে মাইনাস হবে। এখানে তিনি বিক্রি করেছেন 2280 টাকাতে, ঠিক আছে, ইন্টু 100/5% ক্ষতি হয়েছে, তাহলে 100 - 5 হবে, তাহলে এটা হবে কত, 95, 100 - 95, ঠিক আছে, নিচে যেহেতু লস বলেছে 100 - 5 হবে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি কি হবে, 5 20 100, 5 19 95, এই 19 দিয়ে যদি কাটাকুটি করি, 19 একে 19, তাহলে এখানে কত বেরোচ্ছে, 22 থেকে 19 বাদ দিলে 3 38, 19 দুগুণে 38, তাহলে 22 দুগুণে 2400 টাকা হবে রাইট আনসার। তাহলে তিনি 2400 টাকাতে সেই জিনিসটা কিনেছিলেন, সেই জন্য তার লস হয়ে গেছে, অপশান সি। ঠিক আছে, এটা আমরা যদি রেশিও মেথডে করতে চাই, তাহলে রেশিও মেথডে কিভাবে করব, 5%টাকে আমরা ভ্যাকশনে ভাঙবো, 5% মানে 5/100, তাহলে 5 একে 5, 5 20 100, ঠিক আছে, 5% মানে 1/20, তার মানে এই 20টা হবে সবসময়তে নিচে কস্ট প্রাইস, 20-র 5% যদি বের করি তাহলে 1 বেরোবে, সেই একটা হচ্ছে এখানে লস, যেহেতু ক্ষতি বলেছে, ক্ষতি মানে হচ্ছে লস, ঠিক আছে, ইনকার্ডের লস। তাহলে তার সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস কত হবে, তিনি 5 টাকাতে কিনেছে, দিয়ে 1 টাকা লসে বিক্রি করেছে, তাহলে সে 20 টাকায় কিনেছে, দিয়ে 1 টাকা লসে বিক্রি করেছে, তাহলে কত টাকায় বিক্রি করবে, 19 টাকায় বিক্রি করবে, 20 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করেছে, সেই জন্য তার লস হয়ে গেছে। 20 টাকায় কিনে 19 টাকায় বেচেছে, তাহলে 1 টাকা লস হয়ে গেছে না। এবার এখানে যে টাকাটা 2280 টাকা, তার মানে এই 19 ইউনিটের মান হলো 2280 টাকা, তাহলে 1 ইউনিটের মান কত হবে আমরা বের করলাম, 1 ইউনিটের মান 120 টাকা, ঠিক আছে, তাহলে আমাদের কস্ট প্রাইস বের করতে বলেছে, তার মানে 20 ইউনিটের মান কত হবে, 20 দিয়ে যদি গুণ করি 2400 টাকা হবে রাইট আনসার, 2400, ঠিক আছে। এই হচ্ছে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। 22 নম্বরটা দেখো, একটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পরে 800 জন লোক চলে গেল, যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এই প্রশ্নটা 2023-এ KPSI এর পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে, মিসলেনিয়াসও এসেছিল, মানে অনেকগুলো পরীক্ষাতে সেম এই কোয়েশ্চেন কপি পেস্ট করেছিল। তাহলে আমাদের যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে M1 D1, সেই M1 D1 এর অঙ্ক দিয়ে হবে, M1 D1 = M2 D2, ঠিক আছে, এখানে টোটাল 4000 লোক শুরুতে ছিল, তাহলে M1 হচ্ছে 4000, ওকে। 30 দিন পরে 800 জন চলে গেছে, 190 দিনের খাবার ছিল, তারপরে 30 দিনের পরে 800 জন চলে গেছে, তাহলে বাকি কত দিনে চলবে, 30 দিন অলরেডি হয়ে গেছে, তাহলে সবসময়তে এই 190 থেকে 30 দিনটা এখানে বাদ দিয়ে দেবে, 190 থেকে 30 এখানে বিয়োগ করে দেবো, ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, 160, 160, ঠিক আছে, 190 থেকে 30 বিয়োগ দিয়ে দেবো, 160 হবে, ইজিক্যাল টু 800 জন চলে গেছে, তাহলে ছিল 4000 জন, সেখান থেকে যদি 800 জন চলে যায়, তাহলে পড়ে থাকে কতজন,
3200 জন পড়ে থাকে, তাহলে এখানে হবে কত 3200। তাহলে তাদের কতদিন চলবে এই ডে টুটা বের করতে বলেছে, ডে টু বা এক্স এক্স যাই বসাই না কেন একই ব্যাপার। তাহলে এটা কাটাকুটি যদি করি, এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল, এটা হলো 16 দুগুণে 32 আর এটা হবে 200। এই উত্তরটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, 200 দিন সময় লাগবে, অর্থাৎ 200 দিন চলবে ওই টাকা ওই কত দিনে। অপশান সি হবে রাইট আনসার, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন প্রচুরবার রিপিট হয়েছে, যদি এরপরে হয় রিপিট তাহলে করে দিতে পারবে। 23 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, স্ট্যামারিং ইজ টু স্পিচ অ্যাজ ডিপনেস ইজ টু কি হবে, ইয়ার হিয়ারিং নয়েজ কমিউনিকেশন। স্ট্যামারিং স্পিচ, স্ট্যামারিং মানে হচ্ছে কি স্পিচ, কোনো কিছু বলতে মানে কথা বলাতে আড়ষ্টতা আছে, পরিষ্কার করে কথা বলতে পারে না, ঠিক আছে, কথা বলাতে উচ্চারণে আড়ষ্টতা আছে, তাকে বলছে স্ট্যামারিং, স্ট্যাম করে গেছে স্ট্যাম। ঠিক সেরকম ডিফনেস মানে হচ্ছে শ্রবণ, যারা ঠিক করে শুনতে পায় না, যাদের শুনতে অসুবিধা হয়, হিয়ারিংয়ে প্রবলেম হয়, তাদেরকে আমরা বলছি যে স্টিফনেস রয়েছে, ডিফনেস, ঠিক আছে, হিয়ারিং হবে রাইট আনসার। ডিফনেস মানে হচ্ছে শ্রবণ, শ্রবণে অসুবিধা, হ্যাঁ শুনতে অসুবিধা, ডিফনেস, ঠিক আছে, আর লিখলাম না। ঠিক সেরকমভাবে আড়ষ্টতা, কথা বলতে আড়ষ্টতা যদি আসে তখন তাকে আমরা বলবো স্পিচ। লাস্ট কোয়েশ্চেন দেখো, 24টায় কোয়েশ্চেন পেয়েছি, 25টা পাইনি। 24 নম্বর প্রশ্ন, একটা ওই কোডিং ডিকোডিংয়ের দিয়েছে, আলফাবেট সিরিজ দিয়েছে, দুটো হয়, একটা নাম্বার সিরিজ একটা আলফাবেট সিরিজ, আর একটা নাম্বার আর আলফাবেট মিশিয়ে দেয়। তাহলে এটা কি হবে, এ থেকে এফ যদি বের করি তাহলে কি হবে, এ থেকে বি সি ডি ই এফ প্লাস কত হচ্ছে +5, তাহলে এফ থেকেও কত হবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা সবাই পারবে আশা করি। তো যারা যারা দেখছে তাদের নাম দেখব, এটা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, ক্লাস শেষ হবে তখন এটা কমেন্টে উত্তরটা লিখে জানাবে এটার উত্তর কত হচ্ছে, ঠিক আছে। 2022-এর কোশ্চেন 2023-এর তুলনায় তুলনামূলকভাবে অনেক সহজ এসেছিল, যে কারণে কাট অফেরও অনেক ফারাক ছিল। 2023-এ কাট অফ ছিল 101 আর এখানে কাট অফটা একটু বেশি ছিল। কোশ্চেন পেপার যেমন হবে, যদি শক্ত হয় কাট অফ কম যাবে, যদি মডারেট হয় তাহলে সেই রকমই কাট অফ থাকবে যেরকম থাকে প্রত্যেকবার। তো এই কোশ্চেনগুলো আমাদের ভালো করে করতে হবে, কারণ এগুলো মিসলেনিয়াসও কাজে লাগবে, কারণ ওখানে 25টা কোশ্চেন আসে, ক্লার্কশিপও কাজে লাগবে। তো এরপরে আমরা 2021-এর প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।